পেছন থেকে ওই যে রশি একটা ওরা তৈরি করেছে, লাইলনের রশি, ওটা দিয়ে পেছন থেকে ধরেছে, এই রানা পেছনে বসা ছিল, সে এইভাবে ধরে তাকে টান দিয়েছে এইভাবে। তার মামা শহীদুল ইসলাম তিনি আমাদের তুরাগ থানায় আসেন। তুরাগ থানায় এসে লাশ দেখে তিনি শনাক্ত করেন যে এটি তার ভাগ্নে শান্তর লাশ। আমরা 999-এর একটা কল পাই যে তুরাগ থানাতে, যে তুরাগ থানা 17 নম্বর সেক্টরের 7 নম্বর ব্রিজের পূর্ব সাইডে এইচ ব্লকে, রোড নম্বর হচ্ছে 3-এর A, এখানে একটা ফাঁকা জায়গা, এখানে হচ্ছে কাশবন, অনেক উঁচু কাশবন, সেখানে একটি গলাকাটা লাশ দেখা যাচ্ছে। এই খবর ওয়্যারলেসের মাধ্যমে আমরা জানতে পেরে আমি তখন ওই এলাকাতেই ছিলাম, মেট্রো রেলগুলো সুপারভাইজ করতেছিলাম। আমি সাথে সাথে তুরাগ থানার অফিসার এবং অন্যান্য অফিসার ইনচার্জকে সেখানে যেতে বলি, পাশাপাশি আমাদের এসি উত্তরাজন সাদ্দাম সেখানে পাঠিয়ে দিই, এডিসি সাহেব সেখানে যান এবং আমিও সাথে সাথে সেই ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি দেখি যে এটা গলা কাটা লাশ এবং তার পাশে একটি রশি পড়ে আছে। আমরা লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করে আমরা লাশ ময়না তদন্তের জন্য এই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার জন্য আমরা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করি। ইন দ্য মিন টাইম আমাদের কাছে মনে হয়েছে যে লাশটির কোনো দুর্গন্ধ বের হয়নি। আমরা দেখে মনে হয়েছে আমাদের অভিজ্ঞতা বশত যে হয়তো খুব বেশি সময়ের আগে এই বাচ্চাটিকে মানুষ হত্যা করা হয়। আমরা দ্রুত করি, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সমস্ত থানা, সকল থানায় আমরা একটা বেতার বার্তা দিই যে এই লাশটি শনাক্তকরণের জন্য। আর পাশাপাশি নেইবারিং জেলার যে সমস্ত নেইবারিং থানা আছে সেখানেও আমরা বেতার বার্তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করি। বেতার বার্তা দিলে 17 তারিখ রাতে কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারি যে 17 তারিখ সকালের দিকে একটা জিডি হয়েছে কাফরুল থানায়, জিডি নাম্বার 1502 17/11/2025 খ্রিস্টাব্দ তারিখে জনৈক ভদ্রমহিলা আকলিমা বেগম তিনি একটা জিডি করেছেন তার ছেলের মিসিং সংক্রান্ত। তার ছেলের নাম হচ্ছে শান্ত, বয়স হবে 16 বছর অনুমান। তো সেই মেসেজটা আমরা পাই। ইন দ্য মিন টাইম আমাদের কাছে তার মামা, যে এই মেসেজটি গেলে তার মামা শহীদুল ইসলাম তিনি আমাদের তুরাগ থানায় আসেন। তুরাগ থানায় এসে লাশ দেখে তিনি শনাক্ত করেন যে এটি তার ভাগ্নে শান্তর লাশ। আমরা তাকে কথাবার্তা বলে বা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি শান্ত অটো রিক্সা চালাতো এবং তার মায়ের সাথেও আমরা কথা বলে বিভিন্ন তথ্য আমরা কালেক্ট করি যে কারা কারা তার সাথে চলতো, আর কারা অটো চালাতো, কাদের সাথে তার সখ্য ছিল, কারা তার সাথে চলতো, এই সমস্ত তথ্য এবং অন্যান্য যে সমস্ত তার মোবাইল নাম্বার, তার মামার কাছ থেকে প্রাপ্ত মোবাইল নাম্বার, জিডিতে প্রাপ্ত নাম্বার, এই সমস্ত তথ্যের ভিত্তিতে এবং আমাদের তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে আমাদের কাছে নাম আসে যে সামিদুল হক মনা। আমরা তাকে সন্দেহ করি এবং সন্দেহ করে আমরা কাফরুল এলাকায় আমাদের এই টিমের আমাদের আমি টিম লিডার এসি সাদ্দামকে প্রেরণ করি এবং অন্যান্য তুরাগ থানার অফিসারদের দিয়ে আমরা কাফরুল এলাকা থেকে আমরা মনাকে গ্রেফতার করি, সামিদুল হক মনাকে গ্রেফতার করি। সামিদুল হক মনার বাড়ি হচ্ছে, গ্রামের বাড়ি হচ্ছে মেলান্দহ জামালপুর। সে 22টে কাফরুল এলাকার 22টে কাফরুল ওই 13 নম্বর মিরপুরে থাকে। সেও একটা সময় গাড়ি চালাতো, অটো চালাতো, বাট পরবর্তীতে সে একটা টি স্টল দিয়েছে, টি স্টলে সে চালায়। আমরা একই সাথে মনার দেখানো মতে আরো যাদেরকে সন্দেহ করি, ওখানে রবিউল ইসলাম রানা, তার গ্রামের বাড়ি হচ্ছে রাজবাড়ি। সেও ওখানে 22টে কাফরুলে থাকে, সেও একটা অটো চালায়, তাকে আমরা গ্রেফতার করি। পাশাপাশি আমরা আরেকটি লোককে গ্রেফতার করি, হযরত আলী। আমরা গ্রেফতার করে 3 জনকে আমরা থানায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করলে তারা আমাদের কাছে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি তারা ঘটিয়েছে
এবং কিভাবে ঘটিয়েছে তারা জিজ্ঞেস করলে, কি প্লট, কি তাদের অভিসন্ধি ছিল জিজ্ঞেস করলে তারা বিস্তারিত বলেন যে আমরা যখন মোনাকে জিজ্ঞেস করেছি, এই জিজ্ঞাসাবাদে আমি নিজে ছিলাম, আমার এসি ছিল, ওসি ছিল, এবার পশ্চিম থানার ওসিও ছিল এবং আমাদের আরো যে সাব ইন্সপেক্টরদের চৌকুশ একটা টিমও ছিল। আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ঘটনা 14 তারিখে 14 নভেম্বর 2025-এ রবিউল ইসলাম রানা, যে আর একটা অটো চালক, তার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে 3-4 দিন আগে, সে এসে মোনাকে চায়ের স্টলে বসে তাকে জিজ্ঞেস বলেছে যে টাকা পয়সা নাই, অনেক তো হাত খালি, এখন কি করা যায়, আমাকে কিছু টাকা পয়সা ধার দেন। একই সাথে মোনাও বলেছে যে যে আমারও তো অনেকগুলো লোন টোন হয়ে গেছে, টাকা পয়সা, আচ্ছা দেখি কি করা যায়। পরের দিন তাকে ডাকে ওই রবিউল ইসলাম রানা, পরের দিন আবার বিকেল বেলা এই রবিউল এই মোনার যে চায়ের দোকানে চলে যায়। চায়ের দোকানে গেলে সে তার একটা পরিকল্পনা করে, মোনা মূলত প্লটটা করে যে শান্ত একটা নতুন গাড়ি কিনেছে 4-5 দিন আগে, সেই গাড়িটি যদি আমরা তাকে তার কাছে ছিনতাই করে, তাকে হত্যা করে ছিনতাই করে আমরা গাড়িটি বিক্রয় করতে পারলে, আমার কাছে লোক আছে, এই গাড়িটি বিক্রয় করতে পারলে আমাদের এই অর্থনীতি, আমিও তোমাকে কিছু টাকা দিতে পারবো, আমার নিজেরও যে সমস্ত ঋণ রয়েছে সেটা পরিশোধ করতে পারবো। এবং এর সাথে যুক্ত হয়েছে হযরত আলী। সে মূলত এই অটোটা, হযরত আলীর বাড়ি হচ্ছে আপনার নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায়। সে অটো চড়াই অটো বিক্রি করে। সে বলেছে যে অটো তোমরা এভাবে আনতে পারলে আমি অটো বিক্রি করে দিতে পারবো। কোথায় বিক্রি করবে? সে দুর্গাপুর, নেত্রকোনা। আর একজনে এই সমস্ত চোরাই অটো বা রিক্সা যে কারবার করে নয়ন নাম, নয়নের কাছে সে বিক্রি করে দিবে। এভাবে তখন 15 তারিখে এই প্ল্যানিং হলো। প্ল্যানিং হলে 16 তারিখে এই সামিদুল হক মনা সে ইয়াকে এই রবিউল ইসলাম রানাকে ডাকে যে তুমি আমার কাছে বিকালবেলা আসবে, আর আসলে তাকে বলে যে আমি শান্তকে গাড়ি নিয়ে আসতে বলেছি, আমরা তুরাগের দিকে বেড়াইতে যাব। তো শান্ত ঠিক 6টার দিকে সন্ধ্যে ওখানে এসেছে, 6টার দিকে। তারা ওখানে হয়তো বাসার থেকে বের হয়েছে 4:30টার দিকে। আর ওখানে এসে সে 6টার দিকে আসলে ওখানে তারা বসে চা খেয়েছে, গল্প করেছে, করে তারা তখন তুরাগের দিকে রওনা দিল। তুরাগের দিকে রওনা দিলে অটোর পেছনে বসে আপনার রবিউল ইসলাম রানা, আর অটোর সাথে ওই ড্রাইভারের সিটের সাথে বসে সামিদুল হক মনা। গেলে তারা একেবারে চলে যায়। তারা তুরাগের 17 নম্বর সেক্টরে গিয়ে ওখানে 7 নম্বর ব্রিজের পূর্ব সাইডে ওখানে একটা গাছ রয়েছে, ওই এইচ ব্লক বলা হয় এটাকে। তো ওখানে তারা বসে বেশ কিছুক্ষণ চা খেয়েছে, খেয়েছে, ঝালমুড়ি খেয়েছে। খেয়ে তারা যখন রাত 8টা, 8:30টার দিকে যখন অন্ধকার হয়েছে, তখন তারা কাশবনের দিকে, ছোট ছোট লেন রোড রয়েছে, সেখানে তারা গেছে। গেলে যখন অটোটা থামাইতে বলেছে, তখন পেছন থেকে ওই যে রশি একটা ওরা তৈরি করেছে, লাইলনের রশি, ওটা দিয়ে পেছন থেকে ধরেছে এই রানা, পেছনে বসা ছিল, সে এইভাবে ধরে তাকে টান দিয়েছে। তখন সে যখন এই পেছনের দিকে হেলে গেছে, পাশে ছিল আপনার সামিদুল হক মনা, যে মেইন প্লটটা করেছে, সে একটা ছুরি ছিল, ওই ছুরি দিয়ে তাকে গলার মধ্যে পোজ দিয়ে, এবং সে মৃত্যু নিশ্চিত করেছে। অনেক ডিপ সে এটাতে ছুরি দিয়ে জবাই করে, এবং রক্ত ওখানে অটোটার মধ্যে প্রচুর রক্ত পড়েছে। তারপরে সে ওই শান্তকে ফেলে দিয়ে নিচে ওই অটো, তারা ওই শান্তর যে মোবাইলটাও তারা পানিতে ফেলে দিয়েছে। দেওয়ার পরে তারা অটোটা ওখানে পরিষ্কার ধুয়েছে, ওখানে পানির মধ্যে ক্যানেল আছে, পানির মধ্যে ধুয়েছে, ধুয়ে ওয়াশ করে তারা নিয়ে গিয়েছে। নিয়ে গেলে কিছু দূর যাওয়ার পর রানাকে সামিদুল হক মনা বলেছে যে রানা তুমি এখন চলে যাও, তোমার সাথে পরে কথা হবে। এই বলে সে হযরত আলীকে ডেকে তারা চলে যায় মিরপুর 14 ভাসানটেকের দিকে। ভাসানটেকে গিয়ে তারা একটা পিকআপ ভাড়া করে এই অটোটা নিয়ে চলে যাওয়ার জন্য আপনার নেত্রকোনায় দুর্গাপুরে গিয়ে তারা এই অটোটা নয়নের কাছে বিক্রি করে। আগেই কথোপকথন করে সেটা ঠিক হয়েছিল, 50,000 টাকা দিয়ে বিক্রি করে তারা অটোটি। বিক্রি করলে তারা 10,000 টাকা সে দিয়েছে, বাকি 40,000 টাকা সে দেয়নি তখন। তো 10,000 টাকা তার নিয়ে এসেছে। নিয়ে আসলে ওই আমরা ওই তার কাছ থেকে 10,000-এর মধ্যে 7,000 টাকা আমরা উদ্ধার করেছি আমরা। তো এরপরে আমরা এভাবে জিজ্ঞাসাবাদে আমরা
হযরতকে গ্রেফতার করেছি, সরি আমরা সাবিদুল হককে গ্রেফতার করলাম, আমরা রানাকে জিজ্ঞেস করলাম, সেও স্বীকার করেছে, হযরতকে আমরা গ্রেফতার করেছি, সাথে সাথে এই কাফরুল থেকে 3 জনকে গ্রেফতার করেছি। আর ওদের দেওয়া বক্তব্য মতে আমরা রাতারাতি অপারেশন চালিয়ে আমরা দুর্গাপুরে, নেত্রকোনা দুর্গাপুরে টিম পাঠিয়ে অটো সহ আমরা নয়নকে গ্রেফতার করে এনেছি। তারা 3জন তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা তাদেরকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সিআরপিসি 164 ধারা আওতায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।